নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। সকাল সকাল একটা খবর, বলাগড়ের বিধায়ক দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী বলেছেন যে র্যাম্প্যান্ট করাপশন চলছে, সেই করাপশন যারা করছে পিছনের কুশীলব কে, সেই রহস্য উদ্ঘাটনের জন্য তিনি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হবেন। বলাগড়ের এক নেত্রী, যিনি নাকি বালি মাটি সব জায়গা থেকে টাকা তোলেন, শার্প শুটার নিয়ে ঘোরেন, মনোরঞ্জন বাবুর অভিযোগ তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। সেই নেত্রী কলকাতার কোনো মাতব্বরকে ধরে স্কুলে চাকরি পেয়েছে, পদ সৃষ্টি করে চাকরিতে যায় না কিন্তু মাইনে পায়। এবার মুখোশ খুলবার সময় এসছে, দাবি করেছেন মনোরঞ্জন বাবু। তাতে যদি শাসক দলের বিড়ম্বনা বাড়ে, কুচপরোয়া নেই। আর পার কি লড়াইয়ের ডাক দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী, এবং তাৎপর্যপূর্ণভাবে যে মাননীয় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবজান্তা মুখপাত্রের নিশানায়, ছোটবাবুর অনুপ্রেরণায় তারই দ্বারস্থ হওয়ার কথা বলেছেন মনোরঞ্জন ব্যাপারী। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারকেরা, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু, মাননীয় বিচারপতি সৌমেন সেন, মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি, মাননীয় বিচারপতি রশিদ ইরভি, আরো অনেকে আছেন। প্রত্যেক বিচারক হচ্ছেন আমাদের কাছে শ্রদ্ধার পাত্র। তারা যদি না থাকতেন, অতলে তলিয়ে যেত এই রাজ্য। আমাদের শেষ আশা ভরসার আস্থার জায়গা কলকাতা হাইকোর্ট এবং তার সম্মাননীয় বিচারকরা। সবজান্তা মুখপাত্র ছোটবাবুর পরামর্শে অনুপ্রেরণায় বিচারপতিদের গালমন্দ করছেন। তার বক্তব্যকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার দরকার নেই। রাজ্যের মানুষ জানেন আমাদের শেষ ভরসা সম্বল হচ্ছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা, রাজাশেখর মান্তে, জাস্টিস গাঙ্গুলি, জাস্টিস সিনহা, আর অনেক প্রধান বিচারপতি। এবার আসি আজকের মূল বিষয়টায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ফেঁসে গেলেন। আমার মনে পড়ছে 2023-এর মার্চ মাসের শেষের দিকে শহীদ মিনারের সভায় তার সেই লম্বা চওড়া কথন, যে কুণাল ঘোষ যখন জেলে গিয়েছিলেন, মদন মিত্র যখন জেলে গিয়েছিলেন, তখন তাদেরকে নাম বলাবার জন্য নাকি এজেন্সি চাপ দিয়েছে। কার নাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি বলেছেন কয়লা, গরু, নিয়োগ, নারদা, সারদা সব জায়গায় তাকে নাকি জড়াবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তিনি সততার প্রতীক। এক পয়সার দুর্নীতির প্রমাণ করতে পারলে তিনি শহীদ মিনারের সামনে ফাঁসির বেদি প্রস্তুত করে সেই ফাঁসি কাঠে নিজে ঝুলে পড়বেন। ছোটবাবুকে বলি, গণতান্ত্রিক দেশে এরকম আহম্মকের মতো কথা বলবেন না। কারণ আপনার আহম্মকি মানুষ কিন্তু বুঝে ফেলেছে। প্রথম কথা, যে সময় কুণাল বাবু জেলে গিয়েছিলেন তখন আপনি সাংসদও হননি, তখন আপনাকে কেউ চিনতও না। আর কুণাল বাবু তো রাজীব কুমার আর অর্ণব ঘোষের ওই যে সিট ছিল, সেই সিট কুণাল বাবুকে গ্রেপ্তার করেছিল। এখানে কেন্দ্রীয় এজেন্সির কথা কি করে আসে? তাহলে কি রাজ্যের পুলিশই কুণাল বাবুকে অভিষেকের নাম বলবার জন্য চাপাচাপি করছিল? অভিষেক তো বোধহয় সেই কথাটাই বলে ফেললেন। মদন মিত্রর ক্ষেত্রেও তাই। আসলে সময় জ্ঞান, তাল জ্ঞান ছোটবাবুর একটু কম। পিসির আলোয় আলোকিত তো, দৈবায়ত্তং কুলে জন্ম মদায়ত্ত হি পৌরুষং। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র ছাড়া তার আর কোনো পজিটিভ কোয়ালিটি নেই। পিসির আলোয় তিনি আলোকিত, তাই তিনি ভাবছেন তিনি বিরাট নেতা, তিনি বাংলার 10 কোটি মানুষের দণ্ডমুণ্ডের কর্তা। পিসির ছবিটা সরিয়ে দিন, কলকাতার কোনো ওয়ার্ড থেকে তিনি জিতে দেখান, বুঝবো দম আছে।
সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও হিসাবে এখনো আছেন আমরা কেউ জানতাম না। 2019-এর লোকসভা নির্বাচনে হলফনামায় অভিষেক কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের যে তিনি সিইও সেটা প্রকাশ করেননি। তিনি ডিরেক্টর ছিলেন। 14 সালের নির্বাচনের আগে তিনি ডিরেক্টর থেকে পদত্যাগ করেন। তারপরে তার বাবা, তারপর তার মা হন, কালীঘাটের কাকু তারপরে সিইও হন। রুজিরা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে এই কোম্পানির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এখন লিপস অ্যান্ড বাউন্সে ইডি রেডের পরে তারা যে প্রেস রিলিজ করেছিল তাতে তারা বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও অফ লিপস অ্যান্ড বাউন্স অ্যান্ড ডুবিয়াস ট্রানজাকশনের নাকি তারা সন্ধান পেয়েছে। তারপর জল অনেক দূর গড়িয়েছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয়। ইডি সম্ভবত 14 ডিসেম্বর, 2রা জানুয়ারি শুনানি শুরু হয়। সেখানে পুরোটা ডিটেলস বলা হয়নি। ইডির পক্ষে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী বলেন যে লিপস অ্যান্ড বাউন্সের 8টি কোম্পানির 7.5 কোটি টাকা অ্যাটাচ করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ব্যাংকিং ট্রানজাকশনের উপর নজরদারি চালানো হচ্ছে। তাহলে হঠাৎ করে লিপস অ্যান্ড বাউন্সের 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে কেন? ইডি এটাকে প্রভিশনাল অ্যাটাচমেন্ট করেছে। এরপর অ্যাডজুডিকেটিং অথরিটির কাছে তারা আপিল করবে। 1 মাসের মধ্যে আপিল করতে হয়। অ্যাডজুডিকেটিং অথরিটি যে সংস্থার সম্পত্তি অ্যাটাচ করার কথা বলছে তাদের বক্তব্যও শুনবে। কিন্তু হঠাৎ করে লিপস অ্যান্ড বাউন্সের 8টি সম্পত্তি যার মূল্য 7.5 কোটি টাকা সেটা প্রভিশনাল অ্যাটাচমেন্টও বা ইডি করবে কেন? যদি না আয়োটা অফ ডাউট থাকে। অনেক সন্দেহ আছে, সংশয় আছে। সবকিছু তো ইডি প্রকাশ্যে বলেনি, আমাদের পক্ষে জানা সম্ভব নয়, মুখবন্ধ খামে জমা দেওয়া হয়েছে। আবার বহু কোটি টাকা বিভিন্ন বেনামি কোম্পানির মাধ্যমে সাদা করে 2-3টে স্পেসিফিক কোম্পানিতে ঢুকেছে। তাদের নির্দেশকদের এবং আইনজীবীদের নিয়ে ইডি দিল্লিতে তলব করেছে। সেটাও নিয়োগ দুর্নীতির টাকা। তাহলে 8টা কোম্পানির 7.5 কোটি টাকা অনেকে বলছেন যে টিপ অফ অ্যান আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র। এটা কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারি। যে লিপস অ্যান্ড বাউন্সে অভিষেক সিইও, কাকু সিইও। কাকু এখন এসএসকেএমে ইডি গ্রেপ্তার করেছিল। তার কণ্ঠস্বরেই গুপ্তধনের চাবিকাঠি। কিছুতেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। অভিযোগ ইডি বলেছে আদালতে দাঁড়িয়ে এসএসকেএমের রিপোর্টকে তারা বিশ্বাস করে না। এসএসকেএম বাধা দিচ্ছে। এসএসকেএমের অনুপ্রাণিত গৃহপালিত কিছু চিকিৎসককুল আছেন যারা মহিষী নারীর পদলেহন করতে পারলেই মনে করেন জীবনের পরম প্রাপ্তি। ইএসআই হসপিটালের যে ডাক্তারদের টিম গঠন করা হয়েছিল, ইডি করেছিল, তাদের একজনকে ভার্চুয়াল মাধ্যমে হাজির হতে হবে, বুধবারই হবেন। এবং ইডির অ্যাডিশনাল ডিরেক্টরকেও দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত হতে হবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তাহলে লিপস অ্যান্ড বাউন্সে অভিষেক সিইও, কাকু সিইও। ডিরেক্টরদের কথা ছেড়ে দিন, কিন্তু সিইও এবং সিইও হচ্ছে কোম্পানির মূল পিলার। তাদের অজান্তে মাছি পর্যন্ত গলতে পারে না। সিইও এখন এসএসকেএমে, আগে জেলে ছিলেন, আর সিইও বৈভবের আস্ফালন করে বেড়াচ্ছেন। তাহলে সিইও এবং সিইওর সঙ্গে নিশ্চয়ই কথোপকথন তো কোম্পানির পরিচালনার ব্যাপারে। তাহলে যদি 8টা সম্পত্তির 7.5 কোটি টাকা যার মূল্য, সেটা যদি প্রভিশনাল অ্যাটাচমেন্ট করে থাকে, নিশ্চয়ই কোনো তথ্যের ভিত্তিতে ইডি করেছে, নিশ্চয়ই কোনো প্রমাণের ভিত্তিতে ইডি করেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারা অবশ্যই অ্যাডজুডিকেটিং অথরিটির কাছে যাবে এবং লিখিতভাবে জানাবে কিসের ভিত্তিতে তারা সম্পত্তির অ্যাটাচ করেছে। তাহলে এখন অভিষেক কি বলবেন? সততার মূর্ত প্রতীক। সেই জন্যই বোধহয় 2 মাস ধরে ঘরের বাইরে বেরোচ্ছেন না। এসব খবর তো তার কাছে এসেছে।
তার ব্যাংকিং ট্রানজাকশনের উপর নজরদারি চলছে, এই যে প্রভিশনাল অ্যাটাচমেন্টের বিষয় এ তো আগে থেকেই চলছে। ইডির আইনজীবী তো আদালতে বলেছেন প্রসেস হ্যাজ বিগান। এইসব দেখেই ভয় পেয়েছেন অভিষেক, তাই প্রবীণ নবীন দ্বন্দ্বের দুয়োতলে একটু ডাইভার্ট করতে চাইছেন তার ঘনিষ্ঠ আইনজীবীর মাধ্যমে। তৃণমূল সত্যিই খবর বিজেপির কাছে মেসেজ পাঠাচ্ছেন, আমায় দেখো আমায় দেখো আমায় দেখো, কিন্তু বিজেপি যতদূর আমি জানি বলে দিয়েছে ল উইল টেক ইট ওন কোর্স। যার বিরুদ্ধে এত অভিযোগ, কোনো অবস্থাতেই সে যদি বিজেপির পায়ে ঝাঁপিয়েও পড়ে বাঁচবার জন্য, বিজেপি তাকে কিন্তু কোনো অবস্থাতেই এন্টারটেন করবে না। তাহলে তার সব কৃতকর্মের দায়ভার বহন করতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে চায়, এইসব কৃতকর্মের দায়ভার বহন করলে হয়তো সাময়িক একটা সুবিধা পেতে পারে, কিন্তু লং টার্মে বিজেপির মুখে পড়বে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানে। সেই আইনজীবী দৌত্য শুরু করেছেন, কিন্তু এখনো অব্দি হালে কিন্তু খুব পানি পাচ্ছেন না। সেই জন্যই ছোটবাবু নিজেকে গুটিয়ে ঘরবন্দি করে রেখেছেন, কার্যত নিজের অনুগামী কিছু লোকজনদের সঙ্গে বৈঠক করছেন, করে তার ভিশন বলছেন। ওরে বাবা, ভিশন ডকুমেন্ট তৃণমূল কংগ্রেসের, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভিশন ডকুমেন্ট। যাই হোক, এগুলো হচ্ছে অ্যাটেনশন ডাইভার্ট করার কৌশল, কিন্তু ফেঁসে গেছেন ছোটবাবু, চক্রবুহে ফেঁসে গেছেন। একদিকে তৃণমূলের অনেক পুরনো নেতা আছেন যাদের সঙ্গে ছোটবাবুর সম্পর্ক পুতিন এবং জেলেনস্কির মতো। এই ধরনের ঘটনা যত ঘটছে, ইডি যত রিপোর্ট দিচ্ছেন, তারা উল্লসিত হচ্ছেন। কেউ কেউ নাকি কালীঘাটে মানত পর্যন্ত করেছেন। বিরোধী দল তো আছেই, শুভেন্দু অধিকারী তো একদম পণ করে নিয়েছেন যে এই দুর্নীতির মূলোদ্ঘাটন তিনি করবেন, এবং অবশ্যই আদালতের নির্দেশে এজেন্সি তদন্ত করছেন। সব বিরোধী পক্ষ জানতে চাইছে ছোটবাবু এই দুর্নীতির বিষয়ে যুক্ত কি যুক্ত না। লিপস অ্যান্ড বাউন্সের 8টি সম্পত্তি, 7.5 কোটি টাকা যার বাজার মূল্য, তার প্রভিশনাল অ্যাটাচমেন্ট বিরোধীদের কিন্তু বাড়তি উৎসাহ দিয়েছে, এবং শাসক দল কোণঠাসা। লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি, 8টা সম্পত্তি কেন প্রভিশনাল অ্যাটাচমেন্ট করবে? নিশ্চয়ই এজেন্সির কাছে এমন কিছু তথ্য প্রমাণ আছে যার ভিত্তিতে তাদের মনে হয়েছে এগুলোকে অ্যাটাচমেন্ট করা দরকার। এখন প্রভিশনাল অ্যাটাচমেন্ট আইন অনুযায়ী সেটা অ্যাডজুডিকেটিং অথরিটিকে তারা জানাবে 1 মাসের মধ্যে, তারপরে হয়তো চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে। অর্থাৎ কানের কাছে পৌঁছে গেছে, আরেকটু উঠতে হবে, এবং ইডি উঠবে। যারা অনেককে না ইডিকে গালমন্দ করতেন, কিচ্ছু করছে না কিচ্ছু করছে না, সেটিং, এই যে এত গভীরে প্রথিত এই নিয়োগ দুর্নীতির জট, রাতারাতি এর জট খোলা সম্ভব নয়। দেখুন, এস.এন. বসুরায় অ্যান্ড কোম্পানি ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, হয়ে গেল ওয়েমার্কশিট প্রস্তুতকারী সংস্থা, কোনো প্রিভিয়াস রেকর্ড না থাকা সত্ত্বেও। 2012 সাল থেকে কথাবার্তা, 2014 সালের টেন্ডার ছাড়াই অন্য অভিজ্ঞ সংস্থাকে বরাদ না দিয়ে এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে দেয়া হলো ওয়েমার্কশিট প্রস্তুত করা। 2020 সালের পর সেই কোম্পানিতে আর কোনো স্টাফই নেই। সেই ওয়েমার্কশিটেই কেলেঙ্কারি। এমনভাবে ওয়েমার্কশিট করা হতো যে কোনো পরীক্ষার্থীর পক্ষে বোঝা সম্ভব হতো না তার এই ওয়েমার্কশিট। কোনার গুদামে ওয়েমার্কশিট রেখে দেওয়া হয়েছিল 22 লক্ষ, সেটা বালেশ্বরের একটা কোম্পানিকে বিক্রি করা হয়েছে। এবং যে সমস্ত আরটিআই করেছেন মানুষ বিভিন্ন বিষয় জানতে প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে উত্তরটা দিয়েছেন এস বসুরায় অ্যান্ড কোম্পানি। এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখে আড়াল থেকে প্রভাবশালীরা এই দুর্নীতির চক্রটা চালিয়েছে, সেটা বলেছে সিবিআই। বিল্লদল ভট্টাচার্য, ভারতবর্ষের অতিরিক্ত সলিসিটর জেনারেল, ডেপুটি সলিসিটর জেনারেল। তাহলে এস বসুরায় অ্যান্ড কোম্পানির পিছনের কুশীলবরা কারা? সিবিআই নাম জানিয়েছে, মুখ বন্ধ খাবে, অবশ্যই প্রভাবশালী, তার নামও সামনে আসবে।
যে কোনো রকম কোনো টেন্ডার ছাড়া, যাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই ওয়েমার শিট বানানোর, তারা বরাত পেয়ে গেল। 13 তলা 14 তলা কিছুই জানতো না। যেখানে একটা মাছি মরলে পরে 13 তলা 14 তলা জানে, প্রকাশ্যে বলেন আমি সব খবর রাখি। 2 বিধায়ক মুর্শিদাবাদে যাচ্ছেন ট্রেনে চেপে, তারা কে কি বলছেন সেটাও 14 তলার কানে যায়। আর এস বসুরায়ের মতো কোম্পানি ওয়েমার শিট তৈরির বরাত পেল পূর্ব অভিজ্ঞতা ছাড়া, কোনো টেন্ডার ছাড়া, সেটা 14 তলা 13 তলা জানতো না। বঙ্গবাসীকে এগুলো বিশ্বাস করতে হবে। বিশ্বাস করি না বালু চোর, বিশ্বাস করি না পার্থ চোর। আপনি বিশ্বাস না করতে পারেন, আপনার বিশ্বাসে কি এসে যায় পশ্চিমবঙ্গের মানুষের? স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় অর্থনৈতিক অপরাধগুলো সংগঠিত এই জমানায়। এটা কি বাংলার মানুষ অস্বীকার করতে পারবেন? সবে হিমশৈলের চূড়ো দেখা গেছে, এবার গভীরে পৌঁছতে হবে। সুড়ঙ্গের নিচে আলো দেখা যাবে, আমরা নিশ্চিন্তে থাকতে পারি। সময় লাগছে, কাম্বারসাম প্রসেস, বাট আলটিমেটলি মেঘের আড়ালে লুকিয়ে থাকা প্রভাবশালীরা ছাড়া পাবে না। গড়াগড়ি খেতেই হবে কোনো না কোনো জেলের মাটিতে।